আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ক্ষমতায় গেলে ৭১ আর ২৪-এর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বিএনপি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করার পাশাপাশি ঢাকাকে বাসযোগ্য করতে নেওয়া হবে নানা পদক্ষেপ। যানজট নিরসনে সড়ক প্রশস্ত করা সহ শিশুদের বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তরে বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দুপুরে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭-র ইসিবি চত্বরে দিনের প্রথম জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এলাকার সন্তান হিসেবেই দাবি করেন ধানের শীষের পক্ষে ভোট। বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা ১৭তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর ঢাকা ১৬ আসনে পল্লবীর জনসভায় তারেক রহমান বলেন, উন্নয়নের নামে বড় প্রকল্প হলেও গত ১৭ বছরে সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পরে ঢাকা ১৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। ১৪ আসনে মিরপুর জাতীয় উচ্চ বিদ্যালয়ের জনসভায় ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ১৩ তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ ধানের শীষের নেতৃত্বে বাংলাদেশকে জুলাই শহীদদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশকে ৭১-এর শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করার কাজে আমরা হাত দিব। ঢাকা ১৩ আসনের জনসভায় এলাকার বিদ্যমান সমস্যা সমাধান সহ তারেক রহমান তুলে ধরেন তার দেশ পুনর্গঠনের পরিকল্পনা। বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোন রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। পরে ঢাকা ১২ আসনের জনসভায় যোগ দিয়ে জোটের প্রার্থীর পক্ষে ভোট চান তারেক রহমান। দলকে সাথে নিয়ে আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেব। সরকার গঠন করতে পারলে শহরের জলাবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করার কথাও জানান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। হ্যাঁ ভোটে সিল দিয়ে সবাইকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ও একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা ঠেকাতে রাষ্ট্রের সংস্কার জরুরি। এছাড়াও পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় এক জনসভায় তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। বলেন, স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিশ্বাস করা যায় না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? তাই তো কম্পিউটারটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, ফ্যাসিস্ট না হোক, জবাবদিহিতা থাক, তাই না? এটাকে আমরা বলতেছি, আমরা হ্যাঁ ভোট। ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের মন্ত্রী এমপি বানিয়ে কি করে দুর্নীতির টুটি চেপে ধরা যায়, এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে। সকালে বাড্ডায় ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চাইলেন জোট নেতারা।
জামাতের আমির বিএনপির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের 10 টাকা কেজি দরের চালের মতোই ভুয়া ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। 12 ফেব্রুয়ারি জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন, ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। ঢাকা 11 আসনের সমস্যা সমাধানের অঙ্গীকার করে নাহিদ ইসলাম সংসদে গিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে দেশ ও জনগণের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বৈষম্যহীন, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে 11 দলীয় জোটকে বিজয়ী করতে সকল ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জোট নেতারা। 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তার দল। একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিভাজনের কারণ না হয়ে এর ভিত্তি হবে পারস্পরিক সম্মান, সহাবস্থান এবং স্বাধীনতা। আমরা চাই পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন 11টি নারী সংগঠন। দুপুরে নির্বাচনী ভবন সিইসির সঙ্গে বৈঠক করে নারী পক্ষ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন সহ 11টি নারী সংগঠন। এ সময় ভোটের মাঠে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে ইসিকে স্মারকলিপি দেন তারা। পরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে নারীরা নিরাপদ নয় জানিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা দিতেও ইসিকে আহ্বান জানান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে নারীর যে নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে সীমান্তে সেনাবাহিনী পাঠানোর কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। দেশের মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো দিক নির্দেশনা পেতে একটি সহজ হটলাইন নম্বর চালু করা হয়েছে। কোথাও সহিংসতার ঘটনা ঘটলে তা সার্বক্ষণিকভাবে মনিটর হবে। তবে ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্রগুলো নিয়মিত অ্যাসেসমেন্টের আওতায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমেছে বলে মন্তব্য করেন তিনি। জানান, দেশের প্রায় 43,000 ভোট কেন্দ্রে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে গোয়েন্দা নজরদারি থাকবে। বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিবেন এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে। ভোটের উৎসবটা আবার ফিরে আসবে এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ভোটের উৎসব আর মানে এর আগে হয়েছে কিনা আমরা মনে করি যে এটাই হবে, মানে ইট উইল বি দ্য বেস্ট ইলেকশন ইনশাল্লাহ। এবার অন্যান্য প্রসঙ্গ।
প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে র্যাবের নানা অপরাধ কর্ম তুলে ধরেন তিনি। জানান, র্যাবকে রক্ষী বাহিনীর চেয়েও খারাপ বলে মন্তব্য করলেও বাহিনীটির বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ নেননি শেখ হাসিনা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 বিচারপতির ট্রাইব্যুনাল 1-এ দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, সে সময় মানুষ হত্যায় বেশ সুনাম কুড়িয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আগামীকাল হবে ইকবাল করিমের সাক্ষ্যের বাকি অংশ। তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ বলে দাবি করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। অন্যদিকে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এ. মনিরুজ্জামান দাবি করেছেন সব কার্যক্রম চালু আছে। এ সময় তিনি আরও বলেন, এনসিটি এখনও বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। এটি একটি আইনগত প্রক্রিয়া, যা প্রক্রিয়া শেষে আলোচনার মাধ্যমে শেষ হবে। বিষয়টি গুজব হিসেবে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাউত হোসেন বলেছেন, একটি গোষ্ঠী চট্টগ্রাম বন্দরকে অচল করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে আমরা যেখানে প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি, সেখানে আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল। 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে এবং আশা করি যে পোর্ট চালু যদি যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি OHCHR-কে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তাদের প্রতিক্রিয়া পেলেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। হাদি হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সরকার। আমেরিকার সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে 25টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বিমান। 2035 সালের মধ্যে 14টি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমেরিকার সঙ্গে এখন 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বিমান ক্রয়ের মাধ্যমে এই ঘাটতি কমার সম্ভাবনা রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। গত 1 বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমেছে দাবি করে উপদেষ্টা আরও বলেন, আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র 20,000 টাকার টিকিটে দেশে ফিরতে পারবেন। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরও অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দর্শক, রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী
এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আব্দুল কাইয়ুম। আজকে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। আপনারা 12 তারিখ পর্যন্ত কাইয়ুমকে আপনারা দেখে রাখবেন, ধানের শীষকে আপনারা বিজয়ী করবেন। কাইয়ুমের দায়িত্ব হচ্ছে বিজয়ী হবার পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে, আপনাদের বিপদ আপদের পাশে থাকবে, এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই কাইয়ুম ইনশাআল্লাহ। এই এলাকারই কাইয়ুম হচ্ছে এই এলাকারই সন্তান। সে আগেও আপনাদের জন্য কাজ করেছে, এলাকার মানুষের জন্য কাজ করেছে আগেও কমিশনার হিসেবে, এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য ইনশাল্লাহ কাজ করবে কাইয়ুম। আজকে কাইয়ুমকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম, 12 তারিখ পর্যন্ত তাকে আপনারা দেখে রাখবেন। ইনশাল্লাহ 12 তারিখে জয়যুক্ত হওয়ার পরে কাইয়ুমের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এলাকার মানুষেরকে দেখে রাখা, এলাকার পাশে থাকা, এলাকার উন্নয়নের পাশে থাকা। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট শান্ত হতে হবে। এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত, তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো। যে স্লোগান দেবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দেশের মানুষ দেশের সমস্যার সমাধান, এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। দর্শক, এতক্ষণ দেখছিলেন বাড্ডা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন, পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সর্বজনীন নেতা শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় রাজধানীর রামপুরায় একটি হোটেলে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। তরুণরাই বাংলাদেশ আর সেই তরুণদের ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে নির্মিত হয়েছে সর্বজনীন নেতা। চলচ্চিত্রটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন সাইফুল্লাহ জায়েদ আশিক। তরুণদের চোখে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গঠনে একজন সর্বজনীন নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সেই প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেন তিনি। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।